আপনাদের সকলকে প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। শর্ট নোটিশে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। আপনারা কিছুক্ষণ আগে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা সবাই নিশ্চিতভাবে দেখেছেন, মিনাকার যে সভা ছিল সেই সভা থেকে আমাদের বহুদিনের আকাঙ্ক্ষিত যে বিষয়, বিশেষ করে আমরা সুন্দরবন অঞ্চলের যারা মানুষ আছি তাদের সকলের দীর্ঘদিনের একটা আশা যে আমাদের সুন্দরবনকে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ জেলা হিসেবে ঘোষণা করা হোক, প্রশাসনিক জেলা হিসেবে ঘোষণা করা হোক। আপনারা জানেন এর আগে গত 2024 সালে নরেন্দ্র মোদী ভোট প্রচার করতে এসে কাকদ্বীপের মুখে বলেছিলেন যে আমরা সুন্দরবনকে পৃথক জেলা ঘোষণা করব এবং পৃথকভাবে অর্থ বরাদ্দ করব। বিজেপি প্রতিশ্রুতি দেয় কিন্তু সেই প্রতিশ্রুতি কোনোদিন রাখে না। আজকের 2 বছর শেষ হলো, সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন আমরা দেখতে পাইনি। প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছে বাস্তবে সেটা রূপান্তর করে তিনি দেখিয়েছেন। আপনারা বাজেট অধিবেশনে দেখেছেন, পশ্চিমবঙ্গের বাজেট পেশ করে তিনি যুবসাথীর কথা বলেছিল এবং সেই যুবসাথীর কথা বলার পরে 1 মাসের মধ্যে সেই যুবসাথী টাকা প্রত্যেকটি যুবদের অ্যাকাউন্টে পৌঁছে গেছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত অর্থ প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে গেছে। আমরা আশাবাদী তিনি আজকে যে ঘোষণাটা করলেন, তিনি 10টা প্রতিজ্ঞা নিয়েছেন। আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের যে ইশতেহার প্রকাশ হয়েছে সেখানে 10টা প্রতিজ্ঞার কথা বলা হয়েছে। তার মধ্যে একটা প্রতিজ্ঞা রয়েছে যে আমাদের যে সমস্ত জেলাগুলি রয়েছে বড় জেলা, সেই জেলাগুলিকে ভেঙে নতুন করে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ জেলা তিনি ঘোষণা করবেন। 7টি জেলার কথা তিনি বলেছিলেন এবং আজকে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা প্রিয় নেত্রীকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে কিছুক্ষণ আগে তিনি বলেছেন যে 7টি নতুন জেলা হবে তার মধ্যে সুন্দরবন জেলাকে অগ্রাধিকারের ভিত্তিতে তিনি রাখছেন এবং ইতিমধ্যে সেই সুন্দরবন জেলা অ্যাডমিনিস্ট্রেটিভ জেলা ঘোষণা করার যা যা কাজ, সে কাজও তিনি প্রশাসনিক লেভেলে শুরু করিয়েছেন। জল জঙ্গলে ভরা সুন্দরবন, বাদাবন ঘেরা সুন্দরবন, প্রত্যেক বছর প্রাকৃতিক বিপর্যয়কে মাথায় করে নিয়ে আমাদেরকে চলতে হয়। সেই জায়গা থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ জেলা, প্রশাসনিক জেলা হলে পরে সাধারণ মানুষের যে কতটা উপকার হবে নিশ্চিতভাবে আমরা সেটা বুঝতে পারি। সেই জায়গা থেকে মানুষ মুখিয়েছিল, বহুদিন ধরে আমাদের দাবি ছিল, সেই দাবি পূরণ হতে চলেছে। আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেত্রীকে। আজকের আপনারা সবাই জানেন একদিকে ক্যানিং, গোসাবা, বাসন্তী, একদিকে সাগর, পাথর, নামখানা, কাকদ্বীপের মতো বিস্তীর্ণ এলাকা, মৌসুমী দ্বীপের মতো একটা এলাকা, ঘোড়ামারা দ্বীপের মতো এলাকা। সেক্ষেত্রে যদি আমাদের এই জেলা যখনই ঘোষণা প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখে যেটা বলেন কার্যক্ষেত্রে সেটা করেন, আগামী ভোট মিটে যাওয়ার কিছুদিনের মধ্যে এই জেলাটা হতে চলেছে। সত্যি সত্যি আমরা একটা বিরাট পাওয়া আমাদের কাছে, এই পাওয়া অসীম পাওয়া এবং সত্যি সত্যি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এবং সদর দপ্তর তৈরি হলে পরে আমরা খুব স্বাভাবিকভাবে এই এলাকার মানুষ ভীষণভাবে উপকৃত হবে এবং আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ইতিমধ্যেই তো পুলিশ জেলা ভাগ করে অ্যাডমিনিস্ট্রেশন জায়গাটা অনেকটা এগিয়ে আছে। তো আপনারা জানেন যে প্রশাসনিক কাজকর্ম করতে গিয়ে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে ইতিমধ্যে আমাদের এই জেলাতে 3টি পুলিশ জেলা রয়েছে। একদিকে বারুইপুর পুলিশ জেলা, সুন্দরবন পুলিশ জেলা, অন্যদিকে ডায়মন্ডহারবার পুলিশ জেলা। সেই জায়গা থেকে সুন্দরবনের মধ্যে বারুইপুর পুলিশ জেলার কিছুটা অংশ পড়ে এবং সুন্দরবন পুলিশ জেলার মধ্যে পুরো অংশটাই সুন্দরবনের মধ্যে পড়ে। খুব স্বাভাবিকভাবে সেই দিকে ভাবনা চিন্তা করে প্রিয় নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় দিদি, তিনি চিন্তা করছেন যে সদর দপ্তরটা কোথায় করলে ভালো হয়। একদিকে একেবারে এক প্রান্তে রয়েছে ক্যানিং, গোসাবা, বাসন্তী, অন্য প্রান্তে রয়েছে সাগর, পাথর, নামখানা, মাঝখানে রায়দিঘি রয়েছে, মন্দির বাজার আছে, জয়নগর, কুলতলির একটা অংশ রয়েছে। খুব স্বাভাবিকভাবে সব কিছু চিন্তাভাবনা করে তিনি যেটা করবেন আমি মনে করি সেটা সুন্দরবনের মানুষের জন্য ভালো হবে এবং সেই দিকে ভৌগোলিক অবস্থান চিন্তা করে সদর দপ্তর হবে বলে আশাবাদী। কবে নাগাদ শুরু হতে পারে? খুব শীঘ্রই তিনি বলেছেন ভোট মিটে যাওয়ার ইতিমধ্যে সমস্ত কাজকর্ম তিনি শুরু করেছেন এবং ভোট মিটে যাওয়ার কিছুদিনের মধ্যে নিশ্চিতভাবে এটা হতে চলেছে এবং এটা আমাদের সুন্দরবনবাসীর কাছে অত্যন্ত গর্বের দিন হতে চলেছে। এইটা নির্বাচনের আগে যে মুখ্যমন্ত্রীর ঘোষণা, এর ফলে কি দক্ষিণ 24 পরগনা একটা আলাদা জায়গা মাত্রা পাবে? দেখুন, আমরা তো বহু মানুষের এই দাবি ছিল, বহু মানুষের চাহিদা, বহু মানুষের আশা। আজকে সেই আশা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে যখন বেরিয়েছে যে সুন্দরবন জেলাকে নতুন করে প্রশাসনিক জেলা হিসেবে তিনি ঘোষণা করতে চলেছেন আগামী দিনে সরকার পাম হলে পড়ে, সুতরাং তিনি যেটা বলেন সেটা করেন। আমরা সত্যি সত্যি একটা আশাবাদী এবং বিশেষ করে সুন্দরবনের মানুষ, সুন্দরবনের যে কটি সিট রয়েছে, বিশেষ করে 14খানা বিধানসভা সিট আছে, এই 14খানা সিট তৃণমূল কংগ্রেসের ছিল এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যেখানে প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর 24 পরগনা মিনাকা থেকে ঘোষণা করেছে, মিনাকা 9টি ব্লক রয়েছে আমাদের মধ্যে এই সুন্দরবনের আওতা, একদিকে ওদিকে 9টি ব্লক আর এদিকে 19টি ব্লক রয়েছে সাংগঠনিকভাবে আমাদের। সব মিলিয়ে সুন্দরবনের যেভাবে তিনি আজকের যে বার্তা দিলেন সেই বার্তার উপর ভিত্তি করে আগামী দিন সুন্দরবনে
বিজেপি শূন্য হতে চলেছে। একজন মিথ্যুক গদ্দারের যে ভাষা, তার কথা কোনো উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। আপনারা তো এর আগেবারে অনেক কথা বলেছেন, শুভেন্দু অধিকারী বাস্তবে যেটা বলেন কার্যক্ষেত্রে সেটা মিলিয়ে দেখাতে পারবেন? গতবারে কি বলেছিল? আখরি বার 200 পার তার নেতারা বলেছিল, তিনি সেই সুরে সুরে তাল মিলিয়ে বলেছিলেন আখরি বার 200 পার। কটা হয়েছে? 77-এ গিয়ে থেমে গেছিল। 200 বলেছিল, 77 হয়েছে। এখন বলছে 177। তিনি বলছেন 177 যদি বলেন, আমি তো মনে করি 7-এর গণ্ডি পেরোতে পারবে কিনা সন্দেহ আছে। ভাঙর থেকে আরম্ভ করে বিভিন্ন রকম যে সমস্ত জায়গা রয়েছে, যদি বলি আবার রায়দিঘি, কুলপি, এই সমস্ত জায়গা কিরকম মনে করছে? এগুলো কি টাফ হচ্ছে? দেখুন, দক্ষিণ 24 পরগনায় 31টা সিটের মধ্যে 31টা সিটই তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে, সেটা সময়ের অপেক্ষা। এবং সবার আগে ভাঙরটা জিতবে, এটা আমি আজকে লিখে রেখে দিই। আমাদের রাজনৈতিক যতটুকু অভিজ্ঞতা রয়েছে আমাদের সেই দিকে বলছি, ভাঙড়ের মানুষ নিশ্চিতভাবে কোনো মৌলবাদী শক্তিকে প্রশ্রয় দেবে না। ওখানে বোম পাওয়া গেছে আজকে সব। দেখুন, প্রশাসন আছে, ইলেকশন কমিশন আপনারা দেখেছেন, 25 কোম্পানি, 35 কোম্পানি, 2500 কোম্পানি, 25,000 কোম্পানি কি করছে জানি না। আপনারাই বলছিলেন যে এত কোম্পানি, অত কোম্পানি, তত কোম্পানি। তাদের হাতে কোম্পানি, বহুত কোম্পানি আছে, অনেক এজেন্সি আছে। যদি কেউ দোষী থাকে তাকে শাস্তি দিক, আমাদের কোনো আপত্তি নিতে হবে। ভোটের আগে এরকম ধরনের কার্যকলাপ বা বোম মজুদ রাখা, দেখুন, তৃণমূল কংগ্রেস কোনোদিনই এসব করলে সাপোর্ট করেনি, আজকে করছে না, আগামী দিনেও করবে না। নির্বাচন কমিশন আছে, তার যথাযথ ব্যবস্থা নেবে। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে 17 তারিখে, কি হ্যাঁ, বিষয়ে আসছে? এটা আমাদের কাছে একটা বড় পাওয়া। আগামী 17 তারিখ রায়দিঘির ভূমিপুত্র, রায়দিঘির ক্যান্ডিডেট তাপস মণ্ডলের সমর্থনে প্রিয় সাংসদ, আমাদের নেতা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন। তিনি ওদের মণ্ডলপাড়া খালি গণেশিন্দু বালিকা বিদ্যালয়ের পার্শ্বস্থ ময়দানে সভা করবেন। খুব স্বাভাবিকভাবে রায়দিঘির মানুষ মুখিয়ে রয়েছে, তিনি কি বার্তা দেন, কি দিক নির্দেশিকা দেন, সেদিকে আগিয়ে আগামী দিনের আমাদের যে রূপরেখা সেটা নিশ্চিতভাবে গঠিত হবে। এবং রাজনীতির মানুষ গতবারের ইতিহাসে পুনরাবৃত্তি করে, যাতে করে আরো বেশি মার্জিনে আমাদের ক্যান্ডিডেটকে জেতাতে পারি, তার জন্য প্রিয় নেতার বক্তব্য আমরা শুনবো এবং তার দিক নির্দেশিকা মেনেই আমরা চলবো। আচ্ছা, আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের প্রিয় জেলা সভাপতি। বিহারের যে নীতি, উত্তরপ্রদেশের যে নীতি, সেই নীতি রাজনীতির বুকে প্রতিষ্ঠিত করতে চাইছে। আজকে সাধারণ মানুষ ভয়ে, আতঙ্কে, গুন্ডাগিরির বিরুদ্ধে, রাহাজানির বিরুদ্ধে তারা তৃণমূল কংগ্রেসে আসছে, দলে দলে তৃণমূল কংগ্রেসে আসছে, প্রত্যেক দিন জয়েন করছে। সুতরাং এই জায়গা থেকে আমরা মনে করি মানুষ প্রগতির পক্ষে, শান্তির পক্ষে, উন্নয়নের পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তারা আসছে, আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি। যদি ভাগ করা হয়, ভাগের পরে যদি অ্যাডমিশন যে কাজকর্ম হবে, এতে সাধারণ মানুষ বা এই জেলার মানুষ হিসাবে কতটা মানুষ উপকৃত হবে, কোন কোন এলাকার মানুষের কতটা সমস্যা ছিল সেটা সমাধান হবে? প্রথমেই আপনাদের সবাইকে সুন্দরবন জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আর আমার দিদি প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই, যে সুন্দরবনবাসীর যে দীর্ঘদিন যে আশা ছিল সেই আশা তিনি পূরণ করেছেন। এটা ঠিক, বাংলার মানুষের আশা পূরণ বাংলার নেত্রী মমতা ব্যানার্জি করে এবং তিনি করে আসছেন 100টি প্রায় প্রকল্প নিয়ে। আমাদের যারা সুন্দরবনবাসী, যারা জঙ্গলে বাঘের সঙ্গে লড়াই করে, নদীতে কুমিরের সঙ্গে লড়াই করে, তাদের কথা কোনোদিন কোনো রাজনৈতিক দল ভাবেনি, তৃণমূল কংগ্রেস ভেবেছে। ইতিমধ্যে প্রশাসনিক জেলা হিসেবে আমাদের দাবি ছিল দীর্ঘদিনের, সেই দাবি পূরণ করতে পেরেছে আমাদের প্রিয় দিদি মুখ্যমন্ত্রী। আমি আবারও তাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। এই সুন্দরবন এলাকার মানুষ তারা চাইছিল যে বিস্তীর্ণ এলাকা, একেবারে সেই সাগর থেকে আর ওদিকে ক্যানিং, গোসাবা, বাসন্তী, অত্যন্ত একবার দ্বীপ এলাকা সুন্দরবন এলাকা, এরা চাইছিল যে আমাদের একটা নতুন জেলা হোক এবং আমাদের জেলার মানুষরা সার্বিকভাবে তাদের কথা, তাদের যে উন্নয়ন, সেই জেলা তাদের দেখুক প্রশাসনিকভাবে। দাদা, এই হুমায়ুন কবিরের যে আজকের এই মন্তব্য ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি, দেখুন, একথা আমাদের প্রিয় সাংসদ, আমাদের সাধারণ সম্পাদক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগেই আপনাদেরকে বলেছিল, নেত্রী অনেকবার বলেছে। এরা তৃণমূল কংগ্রেসে খেয়ে পড়ে সাবলীল হয়ে আজকে তৃণমূল কংগ্রেসকে উপরে গাদ্দারি করতে গিয়ে যেভাবে বিজেপির কাছে নিজেদের মেরুদণ্ড বিক্রি করেছে, একথা আমরা অনেক আগে বলেছিলাম। আজকের দিনে সেটা একেবারে সত্যতা প্রমাণিত হলো যে বিজেপির কলকাতায় তামাক খেয়ে আজকে
মুসলিম সম্প্রদায়কে দ্বিখণ্ডিত করার চেষ্টা যে করেছে ওটা, তিনি যে করছেন, এটা আমরা অনেক আগে বলেছি, প্রিয় সাংসদ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগে বলেছে, আজকে সেটা বাস্তবে রূপান্তরিত হলে প্রমাণিত হলো। আমরা এর আগে বলেছিলাম আইএসএফ, মিম, আজকের এই জনসুরাজ নাকি জনতা উন্নয়ন পার্টি যেটা বলছেন হুমায়ুন কবিরের দল, প্রত্যেকেই বিজেপির এক একটা এজেন্ট হিসাবে কাজ করছে। কেউ টাকা নিয়ে, কেউ উৎকোচ নিয়ে, কেউ কোনো পদ নিয়ে এরা এই কাজগুলো করে যাচ্ছিল। আজকে হুমায়ুন কবিরের যে ভিডিও পরিষ্কার সাধারণ মানুষের সামনে এসে পড়েছে, তিনি বলছেন বাবরি মসজিদ হলো কি না হলো আমার কিছু যায় আসে না। যে মসজিদটা দেখিয়ে মানুষের আবেগ নিয়ে তিনি ব্যবসা করতে চেয়েছিল, মানুষের আবেগ নিয়ে তিনি ছেলেখেলা করতে চেয়েছিল, আজকে মুসলিম ধর্মাবলম্বী মানুষ যারা আছে তাদেরকে অনুরোধ করব, একবার ভাবার জন্য বলবো যে বলেছিল যারা বাবরি মসজিদ ধ্বংস করেছিল, যে বিজেপি তৎকালীন সময়, যারা বলেছিল আর একবার ধাক্কা দো বাবরি মসজিদ তোড় দো, তাদের দলে গিয়ে তিনি লোকসভা ইলেকশনে ক্যান্ডিডেট হয়েছিলেন। খুব স্বাভাবিকভাবে তাদের সাথে গোপন যে আতাত ছিল সেটা আমরা অনেক আগে বুঝতে পেরেছিলাম। আজকের পরিষ্কার 1000 কোটি টাকা ডিল করে তিনি, আজকের সোশ্যাল মিডিয়াতে যে দৃশ্য আমরা দেখলাম, 1000 কোটি টাকা ডিল করে তিনি চাইছেন যে প্রত্যেকটি বিধানসভাতে মুসলিম সম্প্রদায়কে দ্বিখণ্ডিত করে তিনি বিজেপির পক্ষে পালে হাওয়া লাগানোর চেষ্টা করছেন। আমি মনে করি বাংলার মানুষ, বুদ্ধিজীবী মানুষ, বাংলার মুসলমান সম্প্রদায়, ধর্মপ্রাণ মানুষ যারা আছে, শিক্ষিত সমাজ, তারা এর কড়া জবাব দেবে এবং আগামী দিন হুমায়ুন কবির নামের কোনো বস্তু গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ এখান থেকে একেবারে নিশ্চিহ্ন করবেন বলে আমরা আশাবাদী।